ফাগুন এলে আগুন জ্বালে লাল পলাশের বন। ফাগুন এলে আগুন জ্বালে দুঃখী মায়ের মন। সেই যে কবে আসছি বলে দুষ্ট খোকা তার বেরিয়ে গেল নিশান হাতে, ফিরল না সে আর। ফাগুন এলে সেই মা ডাকে, কই গেলি বাপধন। এই তো আমি বলে উঠে হাজার পলাশ বন। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহান হাসানের উপস্থাপনা, বিশ্ব বাংলা আয়োজন কৃত্তিকা। সকল শহীদের প্রতি, সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকে আমাদের সাথে আছেন তিনজন গুণী ব্যক্তি, কবি এবং বাচিক শিল্পী। আমি একে একে ওনাদের নাম বলছি। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন কবি কল্লোল মজুমদার, বাচিক শিল্পী মধুমিতা বসু, উনি ভারত হতে যুক্ত হয়েছেন, এবং বাচিক শিল্পী শ্রেয়সী সতরণ। সবাইকে অভিনন্দন আমাদের বিশ্ব বাংলা পক্ষ হতে। আমি একে একে সবার কাছে চলে যাব একজন একজন করে। আমি প্রথমেই চলে যাচ্ছি কবি কল্লোল মজুমদারের কাছে। হ্যাঁ। কেমন আছেন দাদা আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বিশ্ব বাংলা এবং কৃতিকা পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আমাদের আজকের লাইভে। আপনাকে আহ অভিনন্দন। হ্যাঁ, এই সময় আসলে ভালো আছেন শুনে ভালো লাগছে। আপনি সচরাচর আমরা এখন ভালো আছি এই শব্দটা আসলে খুব কম বলতে পারি এই সময়টার জন্য, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, স- ভালো আছি বা ভালো আছে এটা বললে খুব ভালো লাগে আমাদের, যে আমাদের প্রিয় কেউ ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ। কি নিয়ে ব্যস্ত আছেন এই সময়টুকু এখন? আহ, কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? মানে আপনার লেখালেখি কেমন চলছে, বা কোন বিষয় নিয়ে ব্যস্ত আছেন এই অ- মানে এখন আমাদের এই দুঃসময়টুকু, আচ্ছা, এই যে আজকে এখন বছর চলছে। মোটামুটি যতটুকু পারা যায় লিখে যাচ্ছি। নিজের যতটুকু আহ, আহ, যতটুকু আমার নিজের ক্যাপাসিটি আছে আর কি, সেভাবে আমি চালিয়ে যাচ্ছি। আর ব্যক্তিগতভাবে আহ, বলতে গেলে যে পারিবারিকভাবে কিছুটা সময় দিচ্ছি। এভাবে চলছে আর কি। বাহ, খুব ভালো, খুব ভালো। আহ আমি আহ, আজকে এখানে আমরা গল্প করব, প্রশ্ন করব, আবৃত্তি শুনবো, সবকিছুই হবে আমাদের এখানে, যেহেতু ভাষার মাস। ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা আমাদের লাইভটা শুরু করেছি। পুরো মাস জুড়েই আমাদের এটা থাকবে। তা কি ধরনের লেখা, গল্প বা কবিতা পড়তে আপনার ভালো লাগে দাদা, একটু বলুন আমাদেরকে। আসলে যে কোনো ধরনের কবিতা কিংবা গল্প, সেটা তো লেখাই যায়। আহ, কবিতা প্রসঙ্গে যদি আসি তাহলে আহ, আহ, সবচেয়ে ভালো লাগে, বিরহের কবিতাই আমার সবচেয়ে ভালো লাগে পড়তে আর কি। আর গল্প যদি আমি বলি, আহ, প্রচুর গল্প পড়েছি এই জীবনে। আহ, রহস্য গল্পটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। রহস্য উপন্যাস কিংবা পারিবারিক রহস্য। ঠিক আছে। আহ আমরা এখন চলে যাচ্ছি বাচিক শিল্পী মধুমিতা বসুর কাছে। নমস্কার। কেমন আছো মধুমিতা তুমি? একদম খুব ভালো আছি। ভালো আ- থাকতে হবে আমাদের, তা না হলে তো উপায় নেই, তাই না? চলবো কি উম, করে এগিয়ে যাবার জন্য? আমার মনে হয় তোমার আমার এবং যে সমস্ত সকল বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা সকলেই কিন্তু চেষ্টা করছে যে ভালো থাকার, আতঙ্ককে দূরে সরিয়ে রেখে। কারণ আমরা সবাই বাহ, তো আতঙ্কে একদম, রয়েছে এবং এখনো আতঙ্কে রয়েছে। ভাবো, একদম। নতুন স্ট্রেন একটি এসেছে, সেইটি কিরকম হবে, কিরকম তার ক্যারেক্টার, আর পুরোনো স্ট্রেন যেটা ছিল করোনার, তাকেও কিন্তু আমরা
অনেকটা জয় করে নিয়েছি। এখন আবার একদম ভ্যাকসিনের কি কাজ হবে, কত দিনের কাজ হবে, এই সমস্ত একদম বিভিন্ন আতঙ্কের মধ্য দিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি ভালো রাখার। ভালো আর রাখার, ভালো সব থাকার। থেকে ভালো থাকার। আর সব থেকে তোমাদের এই উদ্যোগ, সিদ্ধার্থ দা এবং তোমার, মানে অসম। এবং আমি কুর্নিশ জানাই যে এই উদ্যোগকে, ধন্যবাদ কারণ তোমাদের ধন্যবাদ। উদ্যোগ কিন্তু আমাদের ভালো রাখতে সাহায্য করছে। বাহ। এই তোমাদের বাহ। মতন মানুষ না থাকলে কিন্তু আমরা পারতাম না। না না, তোমরা আছো বলেই আমরা এই উদ্যোগটা নিতে পেরেছি। এখন হ্যাঁ, সাথে থাকতে হয়, হ্যাঁ, পরস্পরকে একজনকে একজন সাপোর্ট পরস্পরের করতে হয়। পরিপূরক। একদম পরস্পরের পরিপূরক পরিপূরক। এবং দেখো, পরিপূরক। অনেক বন্ধুরা আছেন তারা কিন্তু এই সন্ধে হলেই কিন্তু মোটামুটি একটা ফেসবুক পেজে আসে এবং বিশ্ব বাংলা সাহিত্যের একটা পেজে চলে আসে যে নিশ্চয়ই এখানে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার জন্য, তাই না? বাহ, খুব সুন্দর করে বলেছো মধুমিতা, ভীষণ সুন্দর করে বলেছো। এই জন্যই বললাম যে তোমাদের মতো কিছু মানুষ আছে আমাদের সাথে, দেখে আমরা এই উদ্যোগটা নিতে পেরেছি। আসলে যে পরিপূরক, তুমি যেটা বললে যে একজনকে একজন সাহায্য করা বলো বা একজনকে পাশে থাকা, সাথে থাকা, এটাই হলো মূল বিষয়। ঠিক, আহ একদম। এখন তো কাজ করছো নিশ্চয়ই, আমি দেখেছি তোমাকে অনেক কাজ করতে, এর ভিতরে প্রচুর কাজ করেছো এবং করছো। তা হ্যাঁ, এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা শোনাও, তারপরে আমি চলে যাব আরেকজনের কাছে। তুমি একটা আমাদেরকে আবৃত্তি শোনাও। কবিতা বলবো, হ্যাঁ আবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, কবিতা বলো। হ্যাঁ, তোমার যেটা, যেহেতু এখন ভাষার মাস, আমরা হ্যাঁ, 21-এর ভাষা। মানে ফেব্রুয়ারি মাস পড়লেই আমরা বুঝি ভাষার মাস। এবং আমার মনে হয় শুধু বাংলাদেশে ভাষার মাস বলে পালিত হয় সেটা নয়, আমাদের কিন্তু ভারতবর্ষেও বিভিন্ন জায়গায়, বিশেষত পশ্চিমবঙ্গে, ভাষার মাস হিসেবে আমরা কিন্তু পালন করে থাকি এবং ভাষার কবিতা বলি, ভাষার গান করি আমরা বিভিন্ন ধরনের। তো সেরকমই শামসুর রহমানকে ছাড়া তো ভাষার কথা ভাবা যায় না। সেই শামসুর রহমানের কবিতা একটি বলার চেষ্টা করছি, আবৃত্তি করার চেষ্টা করছি। 21শে ফেব্রুয়ারির কবিতা। কবিতাটির নামই হচ্ছে 21শে ফেব্রুয়ারির কবিতা, অত্যন্ত জনপ্রিয় কবিতা, কবি শামসুর রহমান। আর যেন না দেখি কার্তিকের চাঁদ, কিংবা পৃথিবীর কোনো হীরার সকাল, কোনোদিন আর যেন আমার চোখের কিনারে আকাশের প্রতিভা, সন্ধ্যা নদীর অভিজ্ঞান, আর রাত্রি রহস্যের গাঢ় ভাষা কেঁপে না ওঠে। কেঁপে না ওঠে পৃথিবীর দীপ্তমান দিগন্তের ছায়া তারা। আগুন তাতা সাঁড়াশি দিয়ে তোমরা উপড়ে ফেলো আমার দুটি চোখ, সেই দুটি চোখ খাদ্যের প্রাজ্ঞ দীপ্তির মৃত্যুহীন বিদ্রোহী জ্বালায়। দেখেছি নির্মম আকাশের নিচে মানবিক মৃত্যুর তুহিন স্তব্ধতা। দেখেছি বাস্তুহারা কুমারীর চোখের বাষ্প কণার মতো কুয়াশা ঢাকা দিন। দেখেছি মোহাম্মদ, যিশু আর বুদ্ধের বিদীর্ণ হৃদয়, তাদের রক্ত ঝরে ঝরে পড়ছে সাদা সাদা অসংখ্য দাঁতের কুটিল হিংস্রতায়। আর যেন না দেখি প্রিয়ার স্বপ্ন জড়ানো নরম সোনালি চুল, কোন শ্রবণা রাত্রির জানালায় রাখা তার মুখের গভীরতা। আর যেন আমার চোখের কিনারে কেঁপে না ওঠে পূর্ণিমার জ্যোৎস্নার ঢেউ আমার দেশের নিরক্ত শরীর। তারপরও তারপরও আমার আত্মার স্বর বিক্ষণের প্রতিভা ছড়াবে অমাবস্যা নিমগ্ন প্রাণের শিকড়ে শিকড়ে। প্রমিথিউসের গানের মতো আমার গলার রৌদ্রোজ্জ্বল চিৎকার কাঁপিয়ে দেবে এই পৃথিবীর আকাশ বাতাস। ফেটে চৌচির হয়ে যাবে মিশরীয় ফিংসের স্থবিরতা। খসে যাবে তোমাদের রাত্রির দীপ্তমান তারা, দিনের সূর্য। টুকরো টুকরো করে কেটে ফেলো আমার মূর্খের মতো হৃৎপিণ্ড, যেন কোনো পেশোয়ারি ফলওয়ালা তার ধারালো ছুরির হিংস্রতায় ফালি ফালি করে কেটে ফেলে লাল টকটকে একটি আপেল। কিন্তু শোনো, এক ফোঁটা রক্ত যেন না পড়ে মাটিতে, কেননা আমার রক্তের কণায় কণায় উজ্জ্বল স্রোতের মতো অভিজ্ঞান, যে হৃৎপিণ্ডে ঘন ঘন স্পন্দিত হচ্ছে আমার দেশের গাঢ় ভালোবাসা, যে হৃদয় মার পবিত্র আশীর্বাদের মতো, বনের স্নিগ্ধ প্রশান্ত দৃষ্টির মতো, প্রিয়ার হৃদয়ের শব্দহীন গানের মতো শান্তির জ্যোৎস্না চেয়েছিল
পৃথিবীর আকাশের নিচে, চৈত্রের তীব্রতায়, শ্রাবণের পূর্ণিমায়, দোহাই, দোহাই চেঙ্গিসের উলঙ্গ তরবারির হিংস্রতার, দোহাই ফেরাউনের মত্তনি গন্ধি বিভৎসতার, দোহাই তৈমুরের পৈশাচিক রক্ত নেশার, তোমরা নিশ্চিহ্ন করে দাও আমার অস্তিত্ব, পৃথিবী হতে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দাও উত্তর আকাশের তারার মতো আমার ভাস্বর অস্তিত্ব, নিশ্চিহ্ন করে দাও, নিশ্চিহ্ন করে দাও, নিশ্চিহ্ন করে দাও। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আমি একদম মগ্ন হয়ে শুনছিলাম তোমার কবিতা, ভীষণ সুন্দর হয়েছে। তা মধুমিতা, আমি তোমার কাছে আবার আসব। আমি এখন চলে যাচ্ছি শ্রেয়সী স্রোতস্বিনীর কাছে। কেমন আছো আপু তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি, তুমি তো অনেক ব্যস্ত ছিলে দেখেছি এই সময়টা, অনেক নাটক করছো। আমি তো বলেছি বাহ, কি সুন্দর নাটক করে যাচ্ছে। আহ একটা কি সিরিজটা একটু বলো আমাদেরকে, কি নিয়ে কাজ করছো এখন? আমি এই মুহূর্তে কাজ করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের একটা ধারাবাহিক নাটকে। নাটকটার নাম খড়কুটোর আখ্যান। এই আরমান নাটকে পারভেজ আমি ছিল, রাইট? আরমান পারভেজ, হ্যাঁ আরমান পারভেজ মুরাদ আমার খুব পছন্দের একজন অভিনেতা। আমারও খুব পছন্দের ওনার একজন বিপরীতে অভিনেতা। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমি একসময় অনেক তো নাটক ওনার, দেখতাম। হ্যাঁ আমার সবচেয়ে বেশি মনে আছে ওনার শফি ভাই ক্যারেক্টারটা। আরেকটা ছিল আমার এখন সিনেমাটার নাম মনে পড়ছে না, এগুলো আমি মুগ্ধ হয়ে দেখতাম আর চিন্তা করতাম এই মানুষটার সাথে যদি কাজ করার একটা সুযোগ পাই, এবং তো পেয়েই ভাগ্য তো গেলে। ঈশ্বরের আশীর্বাদ। আমি দেখছি এমসিসি, বাহ, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। এই সময়টুকু খুবই ভালো হয়েছে। আমি তোমার ইয়াগুলো দেখতাম, তোমাকে তো আমি সেদিনও জিজ্ঞাসা করলাম যে কাস্টিং গুলো হ্যাঁ, তুমি পোস্ট করতে, আমি বলছি যে বাহ, খুব ভালো লাগছে দেখতে, খুবই চমৎকার যে কাস্ট। ধারাবাহিকটা আগামীকাল থেকে রাত 9টায় এই টাইমেই আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হওয়া শুরু হবে। তো আজকে অনুষ্ঠানের এক্সাইটমেন্ট, কালকে ধারাবাহিক প্রচার হবে তার বাহ, এক্সাইটমেন্ট। আমি খুব এক্সাইটেড আছি এই মুহূর্তে। অভিনন্দন, আগের থেকেই তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমি এবং আমাদের বিশ্ব বাংলা থেকে। তুমি আরো এগিয়ে যাও শ্রেয়সী, আমরা দোয়া করি তোমার জন্য। আর এখন আমার দর্শকদের জন্য তুমি কি শোনাবে আবৃত্তি, একটু শোনাও। আচ্ছা, আমি আবৃত্তি শুরু করি দেশ বন্দনা দিয়ে। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমির সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে,
আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, এসেছি বাঙালি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে ১৩ নদী ৭ সাগরের জল, গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে শ্রেয়সী, এত সুন্দর করে তুমি বলেছো, সত্যি আমি মুগ্ধ। আমি মানে কোথায় হারিয়ে গেছি, আমি সেই আমেরিকা থেকে সুদূর বাংলাদেশে চলে গেছি। সত্যি তুমি এক একটা করে লাইন বলছো, আমার কাছে মনে হচ্ছে আমি এক একটা জায়গায় ঘুরে এসেছি। দারুণ দারুণ, ভীষণ ভালো লেগেছে শ্রেয়সী, এত সুন্দর করে পড়ো তুমি। আল্লাহ চেষ্টা তোমার করি। অনেক অনেক বড় করুক। সত্যি কথা, তুমি ছোট্ট একটা মেয়ে কিন্তু এত সুন্দর করে পড়েছো, মানে এত গভীর ভাবে, এত মানে এত আবেগ নিয়ে কবিতা পড়া এত সহজ না, আবৃত্তি করা। ধন্যবাদ শ্রেয়সী তোমার কাছে। আমি আবার চলে যাচ্ছি কল্লোল মজুমদারের কাছে, কবি কল্লোল মজুমদার। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। দাদা আমি আবার এসেছি আপনার কাছে। আহ আপনি কবিতা বা গল্প লিখতে লেখালেখি, কবিতা বা গল্প কোনটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি নিজে? আমি আসলে
কবিতাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ স্বল্প সময়ের মধ্যে সেটা আহ, আহ, শেষ করা যায়। আহ, কবিতা। কিন্তু গল্পটা লিখতে গেলে বেশ ধৈর্যের পরিচয় দিতে হয় অনেক সময় নিয়ে। আহ, তা কবিতাটাই আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। আর কিন্তু গল্প যে একেবারে লিখে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমার আবার উল্টো। আমি আবার কবিতা মনে হয় কি, কবিতার অনেক কিছু কবিতার ভিতরে আছে। কবিতা মানে কবিতা লিখি, কিন্তু কি কবিতা হয়ে উঠে কিনা না এগুলা আমার মনের কথা হয়ে ওঠে আমি আসলে, না আমি গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। আচ্ছা, আসলে এক একজন এক এক রকম এক মানে একজনের এক এক পছন্দ রকম। করে বা সহজ হয়ে ওঠে এক একজনের কাছে। যেমন আমার হুম। কাছে গল্পটাই খুব সহজ লাগে গল্পটা লিখতে। আহ লেখার সময় কোন বিষয়টা আপনাকে বেশি ভাবায়, গল্পের সত্যে নাকি কল্পনায় বেশি প্রাধান্য পায়? আহ, সত্যিটা ঠিক ওরকম নয়, তবে কল্পনাটাই বেশি ভাবায়। কল্পনার রং মিশিয়ে যতটুক আহ, লেখা যায়, সেটাই সেটাই স্বচ্ছন্দটা আসে আর কি লেখার মাঝে। বাহ। লেখালেখি কবে থেকে শুরু করেছেন? মানে মানে কেন লেখালেখি কেন আসলে যদি, লেখেন, কেন আচ্ছা লেখেন বা শুরু করেছেন কবে থেকে? আচ্ছা আচ্ছা, লেখালেখি আসলে যদি সত্যিকার ভাবে যদি আমি বলি যে লেখালেখি শুরু করেছি, তাহলে আহ, গত বছর থেকে শুরু হবে। গত বছরের প্রথম থেকেই শুরু হবে। কারণ ছোটবেলা থেকে কৈশোরে লিখেছি, তখন মনটা ছিল বিক্ষিপ্ত মন, হয়তোবা টুকটাক লিখেছি, কিন্তু বড় হয়ে এরপরে আর লেখা হয়নি। কিন্তু খুব সম্ভবত কোভিড আমাদেরকে সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। কারণ দেখা গিয়েছে যে এটা তো সবাই জানার কথা যে আহ, বাসার মধ্যে সবাই আবদ্ধ, একটা মনের ভিতরে একটা আহ, একটা সৃষ্টি হয়েছিল আবেগ, একটা লেখার প্রতি একটা তাড়না। এখন কোথাও বের হওয়া যাচ্ছে না, এখন কিছু একটা করতে হবে। সেখান থেকে আহ, আসলে কবিতাটা লেখার আমি প্রেরণা পেয়েছি বলতে গেলে আর কি। বাহ। লেখার আহ, আহ, এটাই আসলে আমরা যারা অনেকদিন মানে ঘরে হুম, বাইরে ব্যস্ত ছিলাম, এই সময়টাকে আমরা আরো কাজে লাগিয়েছি। যে যারা হুম, হুম। আমরা কিছু করতে পারিনি এতদিন, যে সময়ের অভাবে, যে যেখানে যেখানে আমরা জব করছি, ব্যবসা করছি, বা হয়তো আমাদের রাত হয়ে যাচ্ছে বা বাসায় ফিরতে, কিন্তু এই একটা বছর আমাদেরকে এতটা সময় দিয়েছে যে মানে যার যেটা প্রয়োজন, যার যেটা মানে কিছু পারিনি আগে করতে সেটা শেষ করেছি। আর এর ভিতরেও অনেক প্রিয় মানুষকে আমরা হারিয়েছি, তাদের তো শোক আমরা আসলে এখন পর্যন্ত বহন করছি নিজেদের বুকের ভিতরে। যে খুব কাছের মানুষ, খুব দূরের মানুষ আমাদেরকে, আমরা হারিয়েছি ওনাদেরকে। ঠিক আছে দাদা, আমি আপনার কাছে আবার আসবো। আমি চলে যাচ্ছি মধুমিতা বসুর কাছে। মধুমিতা, হ্যাঁ, হ্যাঁ আবার এসছি শুনছি। তোমার কাছে। হ্যাঁ, এখন আমাদের কি আবৃত্তি করে শোনাবে, একটা শোনাও। আহ আহ, আবৃত্তি। তোমার আমাদের ইচ্ছে। তো, আমরা তো সত্যি স্বাধীন, আমরা বলি আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি। সত্যি কি স্বাধীন হয়েছি? সেই স্বাধীনতার চিত্রটা কিরকম আমাদের বর্তমান যুগে, সেই নিয়েই আমাদের এখানকার কলকাতার পশ্চিম বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন কবি সুবোধ সরকার, তার একটি কবিতা চেষ্টা করছি আবৃত্তি করার। কবিতাটির নাম সার্থক জনম। শুভ দাশগুপ্তের কবিতা, সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে,
শরীরে বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, হাম বুলবুলি হ্যায় ইসকি, ये गुनो मिता हमारा हमारा, सारे जहां से अच्छा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা 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 ধন্যবাদ। ধন্যবাদ মধুমিতা। তুমি পরপর দুটো শুনিয়ে যাও, তুমি আরেকটা আরেকটা শোনাও আমাদেরকে। একটা একটা আরেকটা করলে মন ভরবে না, এই জন্য আমি দুটো দুটো করেই শুনবো, সমস্যা নেই এখন ঠিক আছে। থেকে। আমাদের আমরা তো ভালোবাসি, তাই না? সেই ভালোবাসি আমরা যদি আমরা জাত ধর্ম বিচার করি, বর্ণ বিচার করি, কিন্তু যারা সত্যি ভালোবাসে তাদের কাছে কি জাত ধর্ম কোনো কিছু? ঠিক সেরকমই একটি কবিতা। একটি মুসলমান মেয়ে, মুসলিম মেয়ে, মুসলিম ধর্মের মেয়ে, তিনি হিন্দু ধর্মের একটি ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু সমাজ কি সে কি মেনে নিয়েছিল, কিভাবে সমাজ তাদের গ্রহণ করেছিল? সত্যি কি গ্রহণ করেছিল সমাজ? তাদের কি মিলন হয়েছিল? ঠিক এই নিয়ে একটি কবিতা, অসামান্য কবিতা, আমাদের অত্যন্ত জনপ্রিয় কবি সুবোধ সরকারের কবিতা, আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে, কবিতাটির নাম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি?
ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন। এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুঁটি চেপে ধরেন। ধিক আপনাদের! আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। ধন্যবাদ। খুব সুন্দর, ভীষণ সুন্দর। যে বাস্তবতা, তুমি এখন যে আবৃত্তিটা করলে এটা বাস্তবতা। বাস্তবতা একদম হলো ভালোবাসা জাতকুল মানে না, একদমই সঠিক। যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা মানে না। ভালোবাসা ভালোবাসাই। একটা লাইন খুব ভালো লেগেছে আমার, মধুমিতা, আমি কবিতাটা আগে শুনিনি, সত্যি সত্যি কথা আমি এখন মন দিয়ে শুনলাম। যে মেয়েটা বলছে যে আমি কি ওদের জন্য অ আ করিনি, আমি কি সত্যি, রক্ত দেইনি, আমি কি একদম। আলপনা আলপনা আঁকিনি, দিইনি আমি ভোরের, কি হ্যাঁ, ভোরের পুজো দিইনি, বা আমি কি লক্ষ্মী পুজো আরতি দেইনি সরস্বতী আমার, পুজোর ফল কাটিনি। সরস্বতী হুম, সরস্বতী পূজার কল। এত সুন্দর কথাগুলা যে যে লিখেছেন, কবিকে স্যালিউট। তুমি তো নামই একদম। বলেছো, হ্যাঁ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা শুধু ভারতবর্ষ নয়, আমাদের বাংলাদেশ, ভারতবর্ষ সবখানে আমরা যারা আহ এশিয়ান কান্ট্রি গুলা কিছু আছি যে সার্কভুক্ত, এমনই হুম, এমনই হয়। আমাদেরকে কেউ স্বীকৃতি হয়তো দিচ্ছে না ভালোবাসার জন্য, বলি হচ্ছে সবাই। ধন্যবাদ, ঠিক। ধন্যবাদ। আমি এখন চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, আবার আসলাম তোমার কাছে আপু। আহ এখন তুমি আমাদেরকে কি শোনাবে আপু, বলো, আবৃত্তি কি শোনাবে? এখন আমি আহ 21-এর প্রথম কবিতা পড়ছি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। যেহেতু ওকে, ফেব্রুয়ারি মাস, 21-এর ভাষার কবিতা। ভাষা। কবি মাহবুবুল আলম চৌধুরী লেখা, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্ব, এখানে যারা প্রাণ দিয়েছে
রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে নই। আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোল ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি আমার ছবি চোখে আনতে চেষ্টা করছিল, সে অসংখ্য ভারিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমাদের অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছিল। ধন্যবাদ শ্রেয়সী তোমাকে। আমি এখন চলে যাব কল্লোল মজুমদারের কাছে, কবি কল্লোল মজুমদার। হ্যাঁ দাদা, শুনছি। আমি আবার এসেছি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে। হ্যাঁ, আসলে আজকে আমাদের ওয়েদারও খুব খারাপ, একটু সবকিছু আচ্ছা। মিলিয়ে। হ্যাঁ, আমাদের ওয়েদার ভীষণ খারাপ আজকে, স্নো পড়ছে, সব এখন একটু বন্ধ হয়েছে। আমাদের মানে লাস্ট উইক থেকে স্নো পড়েই যাচ্ছে, একদিন দুদিন মাঝখানে বন্ধ ছিল, পড়ছেই তো, চলছে জীবন, জীবন যেখানে যেমন, আচ্ছা। কিছুই করার নেই। কিছুই করার নেই। হ্যাঁ, কিছুই করার নেই। আচ্ছা দাদা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে লেখালেখি জনপ্রিয় লেখক পরিমাণের মানদণ্ড কি হতে পারে, একটু বলুন। লেখকের যে জনপ্রিয়তা যে মানদণ্ড, সেটা যদি সহজভাবে বলা যায়, সহজবোধ্যতা। মানুষ মানে যেটা সহজে অনুধাবন করতে পারে, যেমন কোনো একটা লেখা লেখলে পাঠকের মনটা ছুঁয়ে যায়। লেখক যখন তার অনুভূতি কল্পনার মাধুরী দিয়ে সেটা প্রকাশ করে, এবং সেটা যদি পাঠকের কল্পনার মাধুরীর সাথে যদি মিশে যায়, তাহলে সেখানে লেখকের লেখার সার্থকতা, এবং সেটা পাঠককুল অনেকদিন সেটা মনে রাখবে। মোট কথা, একটা লেখাকে কোনো ঘটনার প্রাসঙ্গিকতা থাকতে হবে, সেখানেই লেখার সার্থকতা। বাহ, সুন্দর বলেছেন। আপনার লেখার কোনো, নিজের লেখা একটা আবৃত্তি করে শোনান আমাদেরকে। অবশ্যই। যেহেতু ভাষার মাস, এ ব্যাপারে আমি অবশ্য এখনো লিখিনি। আমি অন্য একটা কবিতা হয়তো বা আমি শোনাতে চাচ্ছি। এটা একটা প্রেমের কবিতা। কবিতাটার নাম হচ্ছে আমি এলেই তবে। এই পথে তোমাকে নিয়ে এই মুহূর্তে হেঁটে যাই, পথের পাশে সাজানো গাছগুলোর নাম জানা নেই, বুনো ফুলের উগ্র মাদক ঘ্রাণ নাকে ভেসে আসে, রক্ত গোলাপ, শিউলি, রজনীগন্ধা কিংবা সন্ধ্যা মালতী, কত ফুলের ঘ্রাণ নিয়েছি কত সময়ে। চলার পথে শুধু এই ক্ষণিক সময়টাতে এই গন্ধটুকুর কাছে পৃথিবীর সমস্ত ফুল হার মানে। দেখতে দেখতেই চেনা জানা মাতাল দমকা হাওয়া তোমার চুলগুলো কেমন এলোমেলো করে দেয়। পথে যেতে যেতে বাতাসে ঝরে পড়া ফুলগুলো
মনের সুখে দুজনে মিলে কুড়াতে থাকি। আমরা কখন আসবো বলে হরেক রকম গাছগুলো ঠাঁই দাঁড়িয়ে থেকে প্রতিনিয়ত কুর্নিশ করে চলে। মাতাল হাওয়া এনে দেয় কিছুটা সময়ের জন্য। টিম টিম করে জ্বলে ওঠা ল্যাম্পপোস্টের আলো আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়। তোমার সারা মুখে পড়ে থাকে রাতের চাঁদের আলো। এমন সুন্দর মুখখানি কখনো কারো মাঝে দেখিনি। এই মুহূর্তে কোনোভাবেই মন থেকে চাই না মায়াবী আলোটুকু তোমার মুখ থেকে সরে যাক। আমার ঘাড়ে পড়ে থাকা তোমার শ্রীমুখ প্রতিটা মুহূর্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে দেখি। সময়ের তাড়নায় চলা আঁকাবাঁকা পথের দূরত্ব ক্রমশ ধীরে 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 কমে আসতে থাকে। চেনা জানা গন্তব্যটুকু খুবই কাছে মনে হয়। কষ্টের বাঁশিটা বেজে উঠছে বুকের গহীনে। আলো থেকে অন্ধকারে চলে আসতে থাকি। কালো মেঘের আড়ালে আকাশের চাঁদ হারায়। ঘাড়ে থাকা তোমার লুকোনো মুখ বেরিয়ে আসে। তুমি শেষ স্পর্শ করলে আমার কাঁপানো আঙুলে। বিষাদ নয়নে দেখি ঝিঝি ডাকা জোনাকির দল তোমাকে নিয়ে যাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শেষবার তাকিয়ে তোমার মুখখানি আড়াল হলো। জোনাকির আলো ধীরে ধীরে সরে যেতে থাকে। আমি একাকী ফিরে আসি নীরবে নির্ভীতে। একটু আগেই যে পথ তোমার মতো করে রাঙিয়েছ। জোনাকিরা আলো জ্বালিয়ে পাহারা বসিয়েছে এই মুহূর্তেই চিরনিদ্রায় তোমার সমাধিতে। জানি আমার কাছে তুমি ফিরে আসতে পারবে না। কথা দিয়েছ আমি এলেই তবে ভাঙবে তোমার ঘুম। এমন আরেকটি রাত পাবো দুজনে, এর আগে কিছুতেই নয়। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে দাদা। আমি আবার আসবো আপনার কাছে। আমি চলে যাচ্ছি মধুমিতার বসুর কাছে। মধুমিতা, তোমার কাছে হ্যাঁ, আবার একদম। এসছি। হ্যাঁ, একটা এখন তুমি আমাদেরকে আবৃত্তি শোনাও। বেশি প্রশ্ন আর করছি না, কারণ আমরা আবৃত্তি শুনবো সবার কাছে। আবৃত্তি, হ্যাঁ আবৃত্তি শুনো। সত্যি আবৃত্তিময় হয়ে থাকা হ্যাঁ যাকে বলে। হ্যাঁ আর আবৃত্তি। আমাদের কল্লোল দাদা ভাই একেবারে ভালোবাসার মধ্যে ঢুকিয়ে দিলেন। তো সেজন্য আমি মনে মনে ভাবছিলাম যে একটা ভালোবাসার একটা কবিতাই। ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পড়ো। হ্যাঁ আগেরটা পড়েন। ছিল ব্যর্থ ভালোবাসা, কিন্তু এবারে একটা কাল্পনিক ভালোবাসার কবিতা, যেটা খুব আগেরটা, জনপ্রিয় কবিতা। আগেরটা ব্যর্থ হলো, আগেরটা বাস্তবতা। এটাই বাস্তবতা, বাস্তব, রাইট। বাস্তবতা। একদম একদম। আর এটা একদম কল্পনার কবিতা, যেটা জয় গোস্বামী লিখেছিলেন, অত্যন্ত জনপ্রিয় কবিতা, মেঘ বালিকার জন্য রূপকথা। ও, অনেক জায়গায় অনেক রিকোয়েস্ট সুন্দর। আসে, আর অনেক সুন্দর। মেঘবালিকে জন্য অনেক সত্যি। সুন্দর, আর অনেক সুন্দর। আহ, পড়ো। আর এক একজনের কাছে এক এক রকম ভাবে ধরা দেয় এই কবিতাটি। তো হুম। সেজন্যই ওটাও সেই মেঘ বালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে,
মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ, শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে, কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ধন্যবাদ। খুব সুন্দর, ভীষণ সুন্দর করে পড়েছো তুমি, এত সুন্দর করে পড়েছো যে এক একটা আবৃত্তি করছো, আমি মুগ্ধ হয়ে আছি। আমি এখন শ্রেয়সীর কাছে চলে যাচ্ছি। শ্রেয়সী, কি হ্যাঁ, শোনাবে আপু? হ্যাঁ, এখন তুমি একটা আবৃত্তি শোনাও আমাদেরকে, কি শোনাবে? শোনানোর আগে মধুমিতাদিকে ধন্যবাদ। আমার খুব পছন্দের একটা কবিতা, এই কবিতাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। ধন্যবাদ আচ্ছা মধুমিতাদি, আচ্ছা আমার খুব ভালো লেগেছে। আর আচ্ছা, মঞ্চে যেহেতু হচ্ছে না, মঞ্চের মানুষদের একটা বিষয় কি, হাততালি প্রয়োজন হয়। তো আমি এই কবিতাটার জন্য, এই আবৃত্তিটার জন্য একটা হাততালি দিলাম দিদিকে। কারণ আমরা যখন হাততালিটা শুনি আমাদের মনে হয় যে ভালো হচ্ছে, বা আমাদের মধ্যেকার যা ভালো লাগা কাজ করে। তো এই হাততালিটা দিদির জন্য, আর দাদার কবিতাটা খুব ভালো লেগেছে, দাদার জন্য একটা হাততালি। আমরা তো আসলে যখন মঞ্চে থাকি, যেহেতু মঞ্চে ভালোবাসা নিয়ে হচ্ছে।
মঞ্চে হুম হয় কি তোমার আহ, সাথে সাথে সেই রেজাল্টটা পাওয়া যায় যে দর্শক কিভাবে হুম নিচ্ছে, রাইট? কিন্তু যখন আমরা হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ ভার্চুয়ালি করছি লাইভটা, তখন হয়তো তোমার কমেন্টের হুম মাধ্যমে বোঝা যাবে, যখন তোমরা কমেন্ট গুলা দেখবে, যে হুম মন্তব্যগুলা দেখবে কেমন হুম হয়েছে, বা হয়তো বলবে যে খুব সুন্দর হয়েছে, বা তোমার হুম কবিতা বা দাদার কবিতা, তখন ওইভাবে বোঝা যায়। মঞ্চে যারা তোমরা কাজ করো তখন তো তোমরা হুম, রিপ্লাইটা, আনসারটা সাথে হুম, সাথে পেয়ে যাও, হ্যাঁ যে হ্যাঁ ভালো হ্যাঁ না হলেও চিৎকার করতে থাকে, আরেকটু সাউন্ড দাও, আরেকটু ভালো দাও। আমি তো আগে একসময় মঞ্চে নাটক দেখতাম হুম বেইলি রোডে, আমার খুব ফেভারিট একটা জায়গা ছিল হুম বেইলি রোডে, ঢাকাতে। আমি সিদ্ধেশ্বরীর ছাত্রীও ছিলাম, যে তখন হুম। আমরা মঞ্চেও খুব ভালো অনেকবার মঞ্চের নাটকগুলা দেখতাম। হ্যাঁ, এখন তুমি কি পড়বে, ভালোবাসা দিবসের কোনো কবিতা কি বলেছো? যেহেতু ভালোবাসা নিয়েই কথা হচ্ছিল, দ্বিতীয় একটা ভালোবাসা নিয়েই ভালোবাসা। কবিতা পড়লো। আমি যখনই বসন্ত আসে, বসন্তের কথা আসে, আমার একটা কবিতা খুব খুব মনে পড়ে। এই কবিতাটা আমাদের পাঠ্য বইয়ে ছিল, এবং আমার মনে আছে এই কবিতাটা পড়ে আমার চোখে জল এসেছিল। এতটা ভালোবাসা থাকতে পারে যে ঋতুরাজের এত বৈভব, এত সৌন্দর্য সবকিছুকে উপেক্ষা করা যায়। তাহারই পরে মনে, কবি সুফিয়া কামালের। আমি এখন আবৃত্তি করছি, চেষ্টা করছি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত গড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমির মুকুল? দক্ষিণ সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলক্ষের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আবার, ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লও না আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি। এমন মিনতি। কহিল সে মৃদু স্বরে, নাই হলো, না হোক এবার, আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে, ভুলেনি তো, এসেছে সে ফাগুন মারিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ তাই? যদিও এসেছে, তবু তুমি তারিয়ে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পরতী লভেনি কি ঋতুর রাজন? মাধুরী কুকুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। হোক, তবু বসন্তের প্রতি কেন এ তব তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজ, কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরিয়াসি, কুহেলি উত্তরি তলে মেঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে। তাহারই পরে বলে, ভুলিতে পারি না কোনো মতে। খুব সুন্দর, খুব ধন্যবাদ। সুন্দর পড়েছো, ভীষণ সুন্দর পড়েছো। আম শ্রেয়সী, আমি তোমার কাছে আবার আসবো, আমি কল্লোল মজুমদারের কাছে চলে যাচ্ছি। দাদা আপনি, উম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে বলা হয় ভাষার মাস এলেই কবি সাহিত্যিকদের কদর বাড়ে, কথাটা কিভাবে ভাবতে চাইছেন একটু বলুন। আহ, আসলে বাংলা ভাষা আন্তর্জাতিক
ভাবে স্বীকৃতি পাওয়ায় আসলে সকল বাংলা ভাষাভাষীদের সেটা দায়বদ্ধতা রয়েছে। বাংলা সাহিত্যে বিশ্বের দরবারে আরো প্রতিষ্ঠিত আহ করার লক্ষ্যে সেটা আরো পরিচিতি করতে হবে। আমাদের সাহিত্য চর্চা আরো আহ বাড়াতে হবে এবং বিশ্বের দরবারে এভাবে আমাদেরকে তুলে ধরতে হবে নিজেদেরকে। এ ব্যাপারে শুধু আমি না, এবং আহ, আহ, সকল বাংলা ভাষী যারা শিল্পকলা চর্চা করছেন, সাহিত্য চর্চা করছেন, সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এভাবে আমার মনে হয় দায়বদ্ধতা আহ, একটা রয়েছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি শ্রেয়সী, তুমি রেডি? তোমার কাছ থেকে আরেকটা কবিতা শুনে পরে আমি মধুমিতার কাছে চলে যাব। তুমি আরেকটা আমাদেরকে কবিতা শোনাও। ঠিক আছে, যেহেতু বসন্তের কথাই হচ্ছে, বসন্ত হ্যাঁ, ভালোবাসা এবং অবহেলা এই বিষয়টা sure. নিয়ে কবি দর্পণ বিহারের লেখা বসন্ত নয় অবহেলা কবিতাটা আমি আবৃত্তি করছি। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তির্যক রোদের মতো, অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত ভালোবাসা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তিব বেখম ছড়িয়ে আছে কিনা ছিল না। দৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়ে আছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিলাম একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবীন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুনের রং নিয়ে কল্পনার বিষাতি হারানো দিনের গানের ঐন্দ্রিলাকিয়া তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপের করা মাসুরগুলো আমার হবে। এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অপেক্ষা, অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে, তা ছিল নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওটুকুনি আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপর অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এ কথা জানেন শুধু অন্তর্যামী। ধন্যবাদ। খুব সুন্দর। আমি এটা প্রথম শুনেছিলাম শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়, রাইট? উনি হ্যাঁ, উনি পড়েছিলেন। আমার কবিতাটা ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তোমরা আজকে যারা আবৃত্তি করছো, খুব সুন্দর সুন্দর আবৃত্তি করছো এবং খুব সুন্দর সুন্দর আবৃত্তি গুলা আমরা
পাচ্ছি এখানে, আমাদের দর্শকও নিশ্চয়ই অনেক পছন্দ করছে। তুমি একটু আগে যেটা বলেছো যে এটা তো মঞ্চে হলে অবশ্যই আমরা তালি শুনতাম, এখন তো আমরা ভার্চুয়ালি লাইভ করছি, যে কারণে আমরা তালি শুনতে পাচ্ছি না। মধুমিতা তুমি এখন কি শোনাবে বলো আমাদেরকে, আমি পরে চলে যাব কল্লোলদার কাছে, তুমি এখন বলো। শোনাও মধুমিতা, তুমি আমাদেরকে আরেকটা হ্যাঁ, আবৃত্তি শোনাও। হ্যাঁ, আমরা না ভালোবাসায় ঢুকে গিয়েছি, ও এখন বসন্ত বসন্ত ভালোবাসা সবকিছুই। আর এই যে ভালোবাসা আমাদের তো সবসময় পূরণ হয় না, তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটা হয় যে যদি আমরা পরের জন্মে হয়তো সেই ভালোবাসার মানুষটাকে যদি আমরা পাই, সে পরের জন্মে ভালোবাসার মানুষকে আমরা কিভাবে পেতে চাই, সেটা নিয়ে কবি লিখেছেন কবিতা। কবি আরণ্যক বসুর কবিতা মনে থাকবে, অত্যন্ত জনপ্রিয় কবিতা। এবং আরণ্যক বসু আমাদের কাছে অত্যন্ত কাছের মানুষ, কাছের কবি। আরণ্যক বসুর কবিতা মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। কান্ত কবির গান গাইবে, আমি তখন চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছুই হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে, মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ 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 লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে, ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব মধুমিতা, তুমি যে কি সুন্দর করে শোনাচ্ছ এক একটা কবিতা, এটাও আমি শুনেছি জয় গোস্বামীর, কিন্তু আরণ্যক বসুর, হ্যাঁ, আরণ্যক বসুর, হ্যাঁ। আরণ্যক বসু অনেকবারই শুনেছি, কিন্তু তোমার কাছে শুনে মনে হলো যে আজকেই প্রথম শুনলাম। মানে খুব সুন্দর করে তুমি উপস্থাপন করেছো, এবং আমি তো মুগ্ধ, নিশ্চয়ই আমার দর্শকরাও মুগ্ধ। আমি তো এখানে বসে বুঝতে পারছি না, কিন্তু কমেন্ট টমেন্ট দেখছি আমি যে সবাই
অনেক সুন্দর মানে দেখছে। আমি তো ওখানে আমার আরেকটা ব্রেকআপ আছে, আমি দেখছি যে সবাই দেখছে বসে বসে, আমার সব এডমিনরা বা আমার সব মানে ফ্রেন্ড সার্কেলরা। অদ্ভুত অদ্ভুত। আহ এখন আম, দাদা আপনি বে- কল্লোল মজুমদার কবি, আপনি আপনার নিজের স্বরচিত একটা কবিতা পড়ুন। উম, আহ, সম্প্রতি একটা কবিতা লিখেছি, সেটা হচ্ছে বৃত্ত থেকে বলছি। কখন যেন পথ চলতে চলতে আমাকে গোলাকার আভায় চারদিকে ছেয়ে ফেলেছে, সেই থেকে বৃত্তের মাঝে আটকে আছি। একটা সময় নিমিষেই বৃত্ত ত্রিভুজে পরিণত হয়। অনুভব করি বারমুডা ট্রায়াঙ্গেলের চুম্বকের টানে জলের অতলে আমায় মুহুর্মুহু আছড়ে ফেলছে। ডুবে যাওয়া পেট্রোল সিপ্লেন আর অ্যাভেঞ্জার ত্রিভুজ রেখা বরাবর তন্ন তন্ন করে খুঁজে বেড়াই। রূপালী বিদ্যুৎ স্ফুলিঙ্গ আলোয় খুঁজতে খুঁজতে আমাকে উৎসুক অনুসন্ধানে নিষ্ক্রিয়তায় জলধারা। আমি ফিরে আসি আবার বৃত্ত বলয়ে। চোখের আলো আধারিতে বৃত্ত এখন চতুর্ভুজে। এক অদ্ভুত গোলক ধাঁধায় নিজেকে আবিষ্কার করি টাইম স্কয়ারের জনারণ্যের মধ্যমণিতে। সেকেন্ডে সেকেন্ডে ব্যতিব্যস্ত মানুষের হাঁটার সাথে জ্বর কদমে তাল মেলাতে নিজেকে আপ্রাণ প্রচেষ্টা। মানুষকে অক্সিমিটার লাগিয়ে বাতাসের লেভেল মাপতে গিয়ে জনস্রোত উল্টো আমাকে যেন কাষ্ঠ হাসিতে তাদের সমকক্ষের অযোগ্য প্রমাণের প্রেসক্রিপশন টাঙিয়ে দেয় হৃৎপিণ্ডের গভীরে। চতুর্ভুজ রেখা বৃত্তাকার গোলকে রূপ নেয় মুহূর্তেই। বৃত্তের মণ্ডলে জোরালো অস্তিত্ব টের পাই পঞ্চভুজাকৃতি বলয়ের সীমারেখার ভিতর। ভার্জিনিয়ার পেন্টাগনের দফতরে আবদ্ধ আমি। গ্রাউন্ড জিরো ক্যাফেতে উৎসুক কঠোর গোপনীয়তার কাছে আমার আগমনের ব্যাখ্যা এতটুকু পরিমাণ ধোপে টিকল না। বৃত্তাকার গোলকের ভুলক্রমে আকৃতির পরিবর্তনে নিউক্লিয়ার মিসাইলের নিশানা নজরদারিতে। 5 করিডোরে উচ্চশ্বাসে ক্রমশ ছুটতে 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 মধ্যবর্তী চত্বরের বেড়াজালে আটকে পড়ি। হঠাৎ এক তুমুল ঝড় আমাকে চুম্বকের মতো নিয়ে আসে ফের বৃত্ত বলয়ে। এই মুহূর্তে আমি বৃত্ত থেকে ষড়ভুজে। হেক্সাগোনাল মেঘমালা আমার চারপাশ জুড়ে প্রতিনিয়ত মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত। সাদা কালো মেঘেরাই নিজেরাই তুমুল যুদ্ধে লিপ্ত। হেক্সাগনের দামাল হাওয়া পথ দেখায় অষ্টভুজে। বৃত্তের পরিধি টেনে নিয়ে যায় অক্সাজন হাউজে। দাসপ্রথার কঠোর নিয়ম নীতিতে 8টি রেখা আমাকে ক্রমে ক্রমে নিয়ে আসে ফের বৃত্ত বলয়ে। বৃত্তের অর্গানোগ্রামের তালিকায় ওভাল আর ডায়মন্ড আমার দিকে মিটিমিটি তাকিয়ে হাসে। গ্রীষ্মের খরতাপে ওভালের মাঠে টেস্ট ক্রিকেট বলের সাথে সখ্যতা, কিংবা কিম্বার্লি খনির মনুষ্য সৃষ্ট বিশাল গর্ত থেকে সবচাইতে দামি ডায়মন্ডের অংশীদারের স্বপ্নবাজি আমার নিজস্ব চেতনার কাছে সবকিছুই অপূরণীয়। আমি এখনো বলয়ের ভেতরে আছি। আমি খুলে দিতে চাই বলয়ের সব সীমারেখা। চির ব্যবচ্ছেদ ঘটাতে চাই জোড়াবিহীন দুই প্রান্তর। মুক্ত করে দিতে চাই এক একটি আবেগ। ফিরিয়ে দিতে চাই চলাচলের স্বাধীনতা। বৃত্ত বলয়ের কার্যবিধির বিসর্জন ঘটাতে চাই। আমার অক্ষমতা জেগে উঠবে নিয়নের আলোয়। ক্ষমতায়নের উষ্ণ পারদ সভ্যতা হবে চিরবিলীন। আমি এখনো বৃত্তের মাঝে যে আটকে আছি, আমি বৃত্ত থেকে বলছি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর হয়েছে। স্বরচিত এমনিও ভালো লাগে, কেউ যদি নিজের লেখা নিজে পড়ে। এটা তো এক ধরনের মানে নিজের স্যাটিসফ্যাকশন, নিজের মনের ভীষণ একটা বড় ব্যাপার যে আমি নিজের লেখা নিজে পড়ছি, এটা সবাই পারে না। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি শ্রেয়সীর কাছে চলে যাচ্ছি এখন। শ্রেয়সী, তুমি আমাদেরকে কি শোনাবে? এটা শেষ কবিতা আমাদের জন্য, শেষ আবৃত্তি।
একটা আবৃত্তি শোনাও। আচ্ছা, আমি আম, দাদার কবিতাটা শুনছিলাম এবং আমারও কাছাকাছি ভাবের একটা কবিতা, আমার নিজের লেখা কবিতা ও আছে। মাই গড, কবিতাটা তুমি তো রিসেন্টলি অনেক ইউএসএআইডি ইউকেএআইডি আয়োজিত সম্প্রীতি বাংলাদেশ প্রোগ্রামে প্রথম পুরস্কার অর্জন করেছিল। বাহ, তো তুমি যেটা আপনি ভীষণ বলছিলেন, একটা গুণী মেয়ে, ভীষণ গুণী মেয়ে একটা। তুমি আবৃত্তি করো, চেষ্টা অভিনয় করি করো, আমি আমার গানও গাও, এই যে নিজের লেখালেখি করো, সব গুণ তোমার ভিতরে। সত্যি কথা, মধুমিতা সেম একই জিনিস। তোমরা এত গুণী, সত্যি আমি মুগ্ধ তোমাদেরকে দেখে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আমার থেকে এবং আমাদের বিশ্ব বাংলার থেকে। আসলে আমরা দোয়া করি তোমাকে, যে তোমাদের দুজনকে, যে এত গুণ তোমাদের। হ্যাঁ, বলো। আমি আবৃত্তি করছি মৃত্যু পরবর্তী জন্মের প্রতীক্ষা। চলো একবার মরি, হাজারবার বাঁচার জন্য, জন্মের আগেও জন্ম পরেও, তাই একবার মৃত্যু গ্রহণ করি। আর একটাবার বাঁচার জন্য, কেবল একবার আবার ইন্দ্রিয়ের মায়াজাল ছিঁড়ে নিস্তব্ধতা মাখার জন্য, আবার হয়তো মানুষ হয়ে, নয়তো 1.5 দিনের প্রাণীর ভোমরা হয়ে যখন শ্বাস নেওয়া যায় এমন ভূমণ্ডলে ফিরবো, তখন যেন প্রতিটি মুহূর্ত এই প্রাণ ধ্বনি প্রতিধ্বনি হয় বিভিন্ন ভিন্ন সুরে। হয়তো একটা মৃত্যুর পর জরাহীন চিত্রের বহু দূরে আমি আবার জন্মাবো নতুন ক্যানভাসে। ক্লেশ শর্তযুক্ত আরেক মুহূর্ত বাঁচার নিরর্থক ট্যালি গণনার চেয়ে একবার শ্বাসহীনতা শ্রেয়, যাতে করে পরবর্তী দীর্ঘশ্বাসে প্রথমবারের জন্য আমার হয়ে বাঁচার অধিকার ছিনিয়ে নিতে পারি। প্রথমবারের মতো যেমনটা আমি চাই তেমনি ভাবে ভালোবাসতে পারি। Let me die once so I can live 1,000 lives. Let me die, I wanna live like my dreams. খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। শ্রেয়সীর জন্য একটা তালি আমাদের সবার পক্ষ থেকে। ভীষণ সুন্দর হয়েছে যে এত সুন্দর করে নিজের লেখা নিজে আবৃত্তি করলে। ওই যে আমি একটু আগে বললাম, এটা একটা মনের একটা শান্তি, যে আমার নিজের লেখা নিজের নিজে লেখাগুলো আমি। অনেকটা নিজের সন্তানের মতো হয় আমার কাছে মনে হ্যাঁ। হয়। আমি দাদা জানি না কি বলবে, আমার মনে হয় এটা হ্যাঁ, আমার নিজের সৃষ্টি, তো আমার সন্তান, তাই। সেই যে নিজের সৃষ্টিকে যখন, এটা আরো তুমি তো আবৃত্তি করো, যখন আমি আমার লেখা আরেকজনের মুখে শুনি বা আমার লেখাটা আরেকজন, তখন আমার নিজের মনে হয় এটা কি আমি আমি লিখেছিলাম। এত সুন্দর করে ফুটিয়ে তোলে ওরা সবাই, যে খুব ভালো হ্যাঁ, লাগে। এটা কবিতাটা যখন অনুষ্ঠানে শারমিন লাকি, উনি বাংলাদেশের প্রখ্যাত হ্যাঁ, চিনি আমি। সাংবাদিক, হুম। তো উনি যখন আবৃত্তি করছিলেন, আমি আসলে লাইভটা পুরো দেখিনি, টেনে শেষে ওনার আবৃত্তি শুনছিলাম। 3-4 লাইন শোনার পর বলি কি, আমার তো লাইনগুলো পরিচিত পরিচিত মনে হচ্ছে, এটা কোথায় লেখা, কার লেখা। তারপর বলি, ও যাই, মা, এটা তো আমার লেখা কবিতা। তাহলে তুমি চিন্তা করো যে শারমিন লাকি পড়েছে এবং এটা পুরস্কার পেয়েছে। কোথায় পেয়েছে বললে? ইউএসএআইডি ইউকেএআইডি আয়োজিত সম্প্রীতির বাংলাদেশ। ওকে, সম্প্রীতি বাংলা। তা তুমি চিন্তা করো যে ওটা তোমার লেখা, তুমি জানতে না, হঠাৎ কারো মুখে শুনছো, যে তখন তোমার সেই অনুভূতিটা, এটা কেমন, মানে নিজের লেখা আরেকজনের মুখে শোনা, যে যখন জানো না। অনেক আমার অনেক। এখানে অনেকে আসে, যে অনেকগুলো আমি জানি, অনেকে আমাকে বলে যে আপু তোমার কবিতা পড়বো। আবার অনেকে যখন আমার সাথে লাইভ করে, ওরা যখন না জেনে বলে যে তোমার ওয়াল থেকে নিয়েছি। আমি অভিভূত, যে আমি সত্যি আমার মানে কৃতজ্ঞতা বলবো না, যে আমি মুগ্ধ হয়ে শুনি। কৃতজ্ঞতা তো আছে, মুগ্ধ হয়ে শুনি। তা আজকে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমি যাব মধুমিতা, তোমার কাছে এসছি। তুমি যদি বিশ্ব বাংলাকে, আমরা আবারও শুনবো এখানে তোমাদের সবাইয়ের কথা। এখন আমরা শেষ করে দিচ্ছি। আবার আমাদের সাথে এখানে তোমাদের সবার সাথেই দেখা হবে। এখন তুমি বিশ্ব বাংলা সম্পর্কে কিছু বলতে চাইলে বলো, শেষটুকু আমাদের। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে।
একদম একদম সেই বিশ্ব বাংলার কথা এত মানে সারা বিশ্ব সত্যি তো বাংলা ভাষাকে এরকম ভাবে বজায় রাখা, যেটা কল্লোল দাও বললেন কিছুক্ষণ আগে, যে আমাদের বাংলা ভাষাকে রাখতে হবে সকলের মধ্যে, সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। কারণ বাংলা ভাষা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আর আমাদের বর্তমান কালের যে ছেলেমেয়েরা তারা বেশিরভাগই ইংরেজি বা হিন্দিতে কথা বলছে। সেই জায়গাটা কিন্তু আমাদের সচেতন হতে হবে প্রত্যেক মানুষকে, যারা যে সকল বন্ধু আমাদের দেখছেন তাদেরও সচেতন হতে হবে। এবং তার যে একটা পদক্ষেপ নিয়েছে বিশ্ব বাংলা, এখানেও আমি তাদেরকে স্যালুট জানাই, যে প্রতিদিন লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষাকে কিভাবে তারা চর্চা করছে বাংলা ভাষার, এবং বিভিন্ন জায়গার শিল্পীদের নিয়ে এসে বাংলা ভাষা কি সেটা বোঝানোর চেষ্টা করছে। এই জন্য কিন্তু তাদেরকে কুর্নিশ। আর সেই বলি যে হে নিরুপমা, চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা, তোমার দুখানি কালো আঁখি পড়ে, শ্যাম আষাঢ়ের ছায়াকানি পড়ে, ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথির মালা, তোমার ললাটে নব বরষার বরণ ডালা। সে বিশ্ব বাংলার বরণ ডালা, আমরা সেই বরণ ডালা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেব, সেই আর্জি রেখেই কিন্তু আজকে আমরা শেষ করবো। বাহ, দারুণ বলেছো। শেষটা এত সুন্দর করে বলেছো, প্রথম থেকেই তুমি সুন্দর করে বলছো, যে শেষটাও তোমার সুন্দর হয়েছে। দাদা, আপনার কিছু বলার থাকলে বলুন বিশ্ব বাংলা সম্পর্কে। হ্যাঁ, খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। এরকম অনুষ্ঠান যেন আরো সামনে আহ, প্রায়শই সবসময় হয়ে থাকে, হবে এই প্রত্যাশাই করি। আহ এটাই আর কি, এটাই আমার চাওয়া, সামনে এগিয়ে যাক ঠিক বিশ্ব আছে বাংলা। দাদা, ধন্যবাদ আপনাকে। শ্রেয়সী আপু, বলো তুমি আমাদের বিশ্ব বাংলার সম্পর্কে কিছু, যেহেতু আমরা শেষ করছি অনুষ্ঠান। প্রথমেই বিশ্ব বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটা আয়োজন যদি বিশ্ব বাংলা এভাবে অনলাইনে না করতো, তাহলে হয়তো কখনোই আমার কল্লোলদার সাথে কিংবা মধুমিতাদির সাথে হয়তো এভাবে দেখা হতো না। এটা আমার একটা অনেক বড় পাওয়া। বিশ্ব বাংলাকে, আপু আপনাকে এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানগুলো বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস। এবং তার পিছনে আপনারা কিছু মানুষ আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। আম, আমি আশা করব এভাবে বিশ্ব বাংলা অনেক দূর এগিয়ে যাবে এবং আরো আরো অনেক দর্শক এভাবে যুক্ত হবে, বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির চর্চা হবে। শুভকামনা রেখে আমি বসন্ত আসছে সামনে, তো বসন্তের শুভেচ্ছা সকলের কাছে। এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাহ, ধন্যবাদ সকলকে। বাহ, সুন্দর। সবাই তোমার জন্য আমাদের বিশ্ব বাংলা পক্ষ থেকে দোয়া রইলো, তুমিও সামনের দিকে এগিয়ে যাও। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে যারা আছেন আজকে তারা অনেক ব্যস্ত মানুষ। আমি সবসময় বলি, আমরা এত ব্যস্ততার মাঝেও ওনারা আমাদেরকে সময় দেন, আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে। বিশ্ব বাংলা পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে 3 জন গুণী ব্যক্তিকে। আবারও আমাদের দেখা হবে সামনের সপ্তাহে। আমাদের শনিবারে আমাদের একটা লাইভ আছে, আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে, সেটা হলো বসন্ত নিয়ে। এবং রবিবার বাংলাদেশ টাইম, রবিবার 9টার সময় ভ্যালেন্টাইন নাইট আছে। আপনাদেরকে আমরা এই দুটা প্রোগ্রাম, আমাদের স্পেশাল প্রোগ্রাম, আপনার আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি, শুভ দুপুর।